ছড়ার গান দিয়ে শুরু করছি। আপনারা আমার সাথে অবশ্যই গাইতে পারেন, কিন্তু আনমিউট করবেন না। সকালবেলা উঠে সবাই দাঁতটি মেজলো ভাই, দাঁত না মেজে খাবার জিনিস মুখে দিতে নাই। নোংরা হাতে খেলে পরে পেটের অসুখ করে, লোকটি কেটে হাতটি ধুয়ে তবে খেতে বলে। খাওয়া হয়ে গেলে সবাই পড়তে বসো ভাই, পড়ার সময় কখনো ফাঁকি দিতে নাই। স্নানের সময় সাবান দিয়ে ময়লা ধুয়ে নাও, চুলা ছেড়ে তারপরে ময়লা ফেলে দাও। যেথায় সেথায় ময়লা ফেলে নোংরা করো না, কখনো যেথায় সেথায় থুতু ফেলো না। সব সময় খাবার আগে সাবান নেওয়া চাই, সাবান দিয়ে ধাপে ধাপে হাতে ধুয়ো ভাই। নিজের বাড়ি, নিজের ঘর, নিজের বিদ্যালয়, সব জায়গা আমাদের পরিষ্কার রাখতে হয়। নিজে পরিষ্কার হয়ে তবে অন্যকেও বলি, এসো সবাই মিলে নির্মল বিদ্যালয়ে গড়ি, এসো সবাই মিলে নির্মল রাজ্যটাকে গড়ি, এসো সবাই মিলে নির্মল ভারতবর্ষ গড়ি, এসো সবাই মিলে নির্মল পৃথিবীটাকে গড়ি। এরপরে এই যে গানটা হলো, তার প্রতিটা বিষয় নিয়ে কিন্তু শিক্ষার্থীদের সাথে তার ডিসকাশন চলবে, যে কিভাবে সে নিজেকে পরিষ্কার করবে, কেন, যখন সে কেন এই ধরনের প্রশ্ন শিক্ষক করবেন শিক্ষার্থীদের, তখন কিন্তু তার বৌদ্ধিক বিকাশের যে ডেভেলপমেন্ট এরিয়া সেটাকে স্পর্শ করে যাবে, যে কেন তুমি নিজে পরিষ্কার হলেই হবে না, তোমার বন্ধুকেও করতে হবে। এইভাবে সে কিন্তু নিজেকে, এই যে বিশ্ব পৃথিবী, সেও হচ্ছে একজন অধিকারী, এবং তার এই বিশ্ব পৃথিবীতে যেরকম অধিকার আছে সেরকম দায়িত্ব আছে, অর্থাৎ সামাজিক হৃদয় ভিত্তিক বিকাশের দিকটিও কিন্তু এই গানটিতে খুব পরিষ্কার আর স্পষ্টভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে। এভাবে কিছু গানের অ্যাক্টিভিটি আমরা ক্লাসরুমে তৈরি করে লার্নিং আউটকামগুলো আপনাদের সামনে তুলে ধরছি। প্রথম লার্নিং আউটকামটি হলো ডিফারেন্সিয়েট বিটুইন দ্য কনসেপ্ট অফ মোর, লেস, বিগ, স্মল, শর্ট, হেভি অ্যান্ড লাইট। প্রথম বিষয়টি হচ্ছে মোর অ্যান্ড লেস। এক্ষেত্রে শিক্ষক কি ধরনের টিএলএম ব্যবহার করতে পারেন? তিনি আইসক্রিম স্টিক, তিনি স্ট্র, অথবা তেঁতুল বীজ, কিংবা পুরনো শুকনো পাতা, এবং সেটা একই ধরনের গাছের হতে হবে, বা কোনোদিনও ধরুন স্কুলে উৎসব হয়েছে, সেখানে কিছু ফুল রয়েছে, সেই ফুলগুলো তিনি ব্যবহার করতে পারেন টিএলএম হিসেবে। এখানে যখন তিনি সংখ্যার ধারণা দেবেন, তখন অবশ্যই তিনি এমন সংখ্যায় টিএলএম গুলোকে ব্যবহার করবেন যাতে তার সংখ্যা 9 এর মধ্যে সীমাবদ্ধ থাকে। বিভিন্ন লেভেলে ছাত্রছাত্রীরা তার সামনে উপস্থিত থাকবে, কেউ হয়তো সংখ্যা গুনতে পারে, কেউ হয়তো বা পারে না, কিন্তু শিক্ষক যখন এই ধরনের ধারণা দেবেন, তিনি তখন যে সংখ্যায় বস্তুগুলি আনবেন, তিনি তখন গুনে গুনে তার সামনে, চোখের সামনে বস্তুগুলোকে রাখবেন। ধরা যাক তিনি যদি আইসক্রিম স্টিক দিয়ে এই ধারণা দিতে চান, তাহলে তিনি একদিকে রাখছেন 9টা আর অন্যদিকে রাখছেন 2টো, এবং এই 9টি আইসক্রিম স্টিক তিনি যখন রাখছেন, তখন কিন্তু তিনি 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এইভাবে রাখলেন, আর অন্যদিকে রাখলেন 2টি। এবং রাখার পরে তিনি শিক্ষার্থীদের এইটা বলবেন যে দেখো, এদিকে 9টা রয়েছে আর এদিকে 2টো রয়েছে, অর্থাৎ এদিকে বেশি সংখ্যক আইসক্রিম স্টিক রয়েছে। এই বেশি সংখ্যক বা বেশি সংখ্যায় এই কথাটা কিন্তু তিনি উল্লেখ করবেন, কারণ শিক্ষার্থীরা যখন বিদ্যালয়ে আসে, কিছু ধারণা তারা নিয়ে আসে, একটা ফ্যাকচুয়াল নলেজ তাদের থাকে, তারা কিন্তু এমনি দেখেই বলে দিতে পারবে যে এদিকে বেশি রয়েছে, এদিকে কম রয়েছে, কিন্তু কেন বেশি কেন কম হচ্ছে, এই লজিকটা কিন্তু তাদের মধ্যে তৈরি হয় না। সেই লজিকটা তৈরি করবার জন্য কিন্তু হ্যান্ডস অন অ্যাক্টিভিটি তাদেরকে করাতে হবে, তাদের সামনে করতে হবে, এবং তখনই তারা বুঝতে পারবে সংখ্যার তারতম্যের জন্যই বেশি এবং কম এই কথাটি শিক্ষক ব্যবহার করছেন, অর্থাৎ বেশি সংখ্যায় স্টিক রয়েছে, কম সংখ্যায় স্টিক রয়েছে। শুধু যে হ্যান্ডস অন অ্যাক্টিভিটি করাবেন এমনটা নয়, শুধু যে বেশি সংখ্যায় তিনি আইসক্রিম স্টিক ব্যবহার করবেন বা কম সংখ্যায় ব্যবহার করবেন এমন নয়, এখানে কিন্তু পরিমাণের তারতম্যের জন্য কিন্তু অনেক সময় একটা তারতম্য
হয়ে থাকে। সেটা কিরকম? ধরুন একই রকমের আকৃতির দুটো গ্লাস তিনি নিয়েছেন, একটা গ্লাসে একটু জলটা থাকবে বেশি উচ্চতায়, আরেকটা গ্লাসে একই রকম গ্লাস এবং ট্রান্সপারেন্ট, বাইরে থেকে তারা দেখতেও পাচ্ছে, আরেকটা গ্লাসে জল রয়েছে কম উচ্চতায়, এবং সেই দুটো গ্লাসকে শিক্ষার্থীদের সামনে রাখবেন এবং তিনি বলবেন যে দেখো এই গ্লাসে কিন্তু যেখানে উচ্চতায় বেশি রয়েছে বেশি পরিমাণে জল রয়েছে, আর যেখানে কম পরিমাণে উচ্চতায় জল রয়েছে সেখানে কম পরিমাণে। অর্থাৎ শিক্ষার্থীরা বুঝবে শুধুমাত্র সংখ্যার তারতম্য নয়, পাশাপাশি কিন্তু পরিমাণের তারতম্যের জন্য কিন্তু বেশি কম এই শব্দগুলো ব্যবহার করা হয়ে থাকে। শুধু যে হ্যান্ডস অন অ্যাক্টিভিটি করাবেন তা নয়, হ্যান্ডস অন অ্যাক্টিভিটি করানোর সাথে সাথে কিন্তু তাকে কিছু ওয়ার্কশিট প্রোভাইড করতে হবে। ওয়ার্কশিট আমরা জানি 3 রকমের হয়, একটা হচ্ছে লার্নিং ওয়ার্কশিট, প্র্যাকটিসিং ওয়ার্কশিট এবং ইভ্যালুয়েটিং ওয়ার্কশিট। এই যে ফ্যাকচুয়াল নলেজ, প্রসিডিউরাল নলেজের মধ্যে দিয়ে এই নানান রকম প্রসেস বা হ্যান্ডস অন অ্যাক্টিভিটির মধ্যে দিয়ে চলছে, ফলে প্রসিডিউরাল নলেজের মধ্যে দিয়ে যাচ্ছে, যেতে যেতে সেটা কনসেপচুয়াল নলেজে পরিণত হলো কিনা সেটা দেখার জন্যই কিন্তু শিক্ষককে অবশ্যই কিছু ওয়ার্কশিট প্রোভাইড করতে হবে। যখন লার্নিং ওয়ার্কশিট তিনি দিচ্ছেন সেখানে অনেক বেশি সহায়ক নির্দেশিকা থাকবে, যেটা দেখেই শিক্ষার্থী বুঝতে পারবে তাকে কি করতে হবে। এরপর ওই একই জাতীয় ওয়ার্কশিট তিনি তাকে প্রোভাইড করবেন, যেগুলো হবে হচ্ছে তার প্র্যাকটিসিং ওয়ার্কশিট, এবং শেষে তিনি যে ওয়ার্কশিটটি দেবেন সেটি হবে হচ্ছে ইভ্যালুয়েটিং ওয়ার্কশিট। অর্থাৎ সেখানে সহায়ক নির্দেশিকা একেবারেই থাকবে না, সেখান থেকে শিক্ষক এই সিদ্ধান্ত উপনীত হবেন যে বিষয়টি সম্পর্কে তিনি আলোচনা করছেন সেই বিষয় সম্পর্কে শিক্ষার্থীর ধারণা স্পষ্ট হলো কিনা। এতক্ষণ যে ওয়ার্কশিটটাই আপনাদের সামনে আমি দেখাচ্ছিলাম সেটা ছিল লার্নিং ওয়ার্কশিট, এটাও দেখতে পাচ্ছেন একটি লার্নিং ওয়ার্কশিট। এবং এখানে দেখুন যে কথাটা বলছিলাম যে পরিমাণের একটা তারতম্য কিন্তু বেশি কম এই কথাগুলো আমরা ব্যবহার করে থাকি, গ্লাসে জলের পরিমাণ বেশি জলের পরিমাণ কম, এগুলো ওয়ার্কশিটের মধ্যে তো তুলে ধরা হয়েছে। এবং এতক্ষণ তারা হাতে কলমে কাজ করছিল, এবারে যখন তারা ওয়ার্কশিট নিয়ে কাজ করছে তখন কিন্তু পরিষ্কার এবং স্পষ্ট হবে যে তাদের কনসেপচুয়াল নলেজ তৈরি হয়েছে। তার কারণ হচ্ছে তারা সেমি অ্যাবস্ট্রাক্ট জিনিস অর্থাৎ ছবি দেখেই কিন্তু এবারে বুঝতে পারছে যে কোথায় বেশি রয়েছে কোথায় কম রয়েছে এবং সেই সম্পর্কিত ধারণা তারা উপনীত হচ্ছে। দ্বিতীয় বিষয়টি হচ্ছে লার্নিং আউটকামটি হচ্ছে বিগ অর স্মল। এক্ষেত্রে শিক্ষক ক্লাসরুমে বড় বল এবং ছোট বল টিএলএম হিসেবে নিতে পারেন। এই বড় বলটি তিনি যখন তাদের চোখের সামনে রাখছেন তখন কিন্তু সেই বলটির উপরে তিনি হাত দিয়ে স্পর্শ করবেন এবং বলবেন দেখো এই বলটা কতটা জায়গা জুড়ে রয়েছে, আর এই ছোট বলটা দেখো এই বড় বলটার তুলনায় কিন্তু একটু কম জায়গা জুড়ে রয়েছে। অর্থাৎ তিনি যে আয়তনের তুলনামূলক বিচার করছেন সেই লজিকটা কিন্তু শিক্ষার্থীদের সামনে উপস্থাপন করতে হবে। সেই কারণে তিনি স্পর্শ করে বস্তুগুলোকে ধরে তাদেরকে দিয়ে ধরিয়ে এটা বোঝাবেন যে এটি বড় আয়তনের বস্তু, এটি ছোট আয়তনের বস্তু। এবং এই যে আয়তনের তারতম্যের জন্যই আমরা বড় ছোট এই শব্দগুলো ব্যবহার করি, এই লজিকটা শিক্ষার্থীদের মধ্যে তৈরি হবে। শুধুই যে আয়তনের তুলনা হয় এমন তো নয়, ক্ষেত্রফলের তুলনাও হয়ে থাকে। কিরকম? ধরা যাক একটা বড় চার্ট পেপারে একটা ছবি আঁকা রয়েছে, আবার একটা A4 সাইজের চার্ট পেপারেও ছবি আঁকা রয়েছে। বড় চার্ট পেপারে যে ছবিটা আঁকা রয়েছে সেই ছবি চারদিক দিয়ে যখন তিনি আঙুল দিয়ে পুরো চারদিকটা স্পর্শ করবেন এবং শিক্ষার্থীকে বলবেন দেখো এই বড় চার্ট পেপারটা চারদিকে আঙুল স্পর্শ করতে আমার কিন্তু অনেক বেশি সময় লাগছে, কিন্তু A4 পেপারের চারদিকে যখন আমি আঙুল স্পর্শ করছি তখন আমার কম সময় লাগছে। অর্থাৎ এটা বড় ক্ষেত্রের ছবি, এটা ছোট ক্ষেত্রের ছবি। তারা বুঝতে পারবে শুধুমাত্র আয়তন নয়, একটা ক্ষেত্রের তুলনাও কিন্তু, অর্থাৎ 2D শেপের মধ্যেও যে যার ক্ষেত্রফল বেশি সেটা বড় এবং যার ক্ষেত্রফল কম সেটা ছোট। হয়তো ক্ষেত্রফল শব্দটি তিনি ব্যবহার করবেন না, তিনি বড় ক্ষেত্রের ছবি বা ছোট ক্ষেত্রের ছবি, বড় আয়তনের ছবি, ছোট আয়তনের ছবি, 3D শেপের ক্ষেত্রে এবং 2D শেপের ক্ষেত্রে, বড় ক্ষেত্র ছোট ক্ষেত্রে এই শব্দগুলো ব্যবহার করবেন। তাহলে তার মধ্যে শুধুমাত্র বড় ছোট নয়, এগুলো কোন কোন বিষয়ের সাথে, গণিতের কোন কোন জায়গাগুলোর সাথে যুক্ত সেগুলো কিন্তু তাদের মধ্যে ধারণা স্পষ্ট হবে। এক্ষেত্রেও দেখুন আমি কিছু ওয়ার্কশিট আপনাদের সামনে তুলে ধরেছি। প্রথম ওয়ার্কশিটটা দেখেই বুঝতে পারছেন এটি হচ্ছে লার্নিং ওয়ার্কশিট, অনেক বেশি সহায়ক নির্দেশিকা এর মধ্যে রয়েছে। পরবর্তী ওয়ার্কশিটটি কিন্তু প্র্যাকটিসিং ওয়ার্কশিট, সেখানে সহায়ক নির্দেশিকা অনেকটাই কমিয়ে দেওয়া হয়েছে। এবং তারপরে যে দুটি ওয়ার্কশিট দেখতে পাচ্ছেন এগুলি হচ্ছে একেবারেই ইভ্যালুয়েটিং ওয়ার্কশিট। এখান থেকেই কিন্তু তার ফ্যাকচুয়াল নলেজ, প্রসিডিউরাল নলেজের মধ্যে দিয়ে কনসেপচুয়াল নলেজে পৌঁছলো কিনা শিক্ষক বুঝে নিচ্ছেন, এবং বুঝে নেওয়ার পরে যদি কোথাও সমস্যা থেকে থাকে তাহলে আবার রিমেডিয়াল টিচিং এর ব্যবস্থা অবশ্যই তিনি করবেন। এরপরে বিষয়টি হচ্ছে লার্নিং আউটকামটি হচ্ছে বিগ অ্যান্ড স্মল। বিগ অ্যান্ড স্মল, বিগ অ্যান্ড স্মল লাইক টল অ্যান্ড শর্ট।
টল অ্যান্ড শর্ট হলো মূলত উচ্চতার তুলনামূলক বিচার, অর্থাৎ কোনো বস্তু তার উচ্চতা কতটা তার উপরে নির্ভর করে অন্য বস্তুটির তুলনায় সেটাকে আমি লম্বা বলবো না খাটো বলবো। এক্ষেত্রে তিনি দুটো উচ্চতার পেন্সিল নিতে পারেন এবং দুটো পেন্সিলকে এমনভাবে রাখবেন যাতে দুটো পেন্সিলের তলদেশ একই সরলরেখায় থাকে, তাহলে তারা চোখের দেখাতেই বুঝতে পারবে যে কোন পেন্সিলটির উচ্চতা বেশি কোন পেন্সিলটির উচ্চতা কম। কিন্তু শিক্ষক এখানেই থেমে থাকবেন না, তিনি কি করবেন, শুধু যে চোখের দেখায় তারা বলে দিতে পারছে সেটা তারা হয়তো আগেও পারতো, এই ফ্যাকচুয়াল নলেজ নিয়েই তারা এসেছে, কিন্তু তার কাজ হবে সেই পেন্সিলের উপরে আঙুল রেখে দেখানো যে চলো তো আমরা মেপে দেখি এই পেন্সিলটা ক আঙুল উঁচু। তাহলে পেন্সিলের উপরে যখন আঙুল রাখবে তখন শিক্ষক গুনে গুনে আঙুলগুলোকে স্পর্শ করাবেন, যেমন 1 2 3 4 5 6 7 8 9, চেষ্টা করবেন 9 এর মধ্যে যেন হয়। তাহলে এই পেন্সিলটা 9 আঙুল উঁচু। আচ্ছা, পাশের যে পেন্সিলটা রয়েছে তাহলে এই পেন্সিলটা রেখে কতটা উঁচু, 1 2 3 4। এইভাবে তিনি দেখালেন যে লম্বা যে পেন্সিলটাকে বলছি সেটা আসলে 9 আঙুল উঁচু, আর যে পেন্সিলটাকে আমি বলছি খাটো সেটা আসলে 4 আঙুল উঁচু। অর্থাৎ নিজের মধ্যে এই মাপটাও কিন্তু শিক্ষার্থী মাপতে শুরু করে দেবে ফিতে দিয়ে মাপার আগে, অর্থাৎ মাপের প্রি কনসেপ্ট তার মধ্যে তৈরি হয়ে যাবে। লম্বা এবং খাটো আসলে যে উচ্চতার একটা তারতম্য বা তুলনামূলক বিচার সেটা তারা বুঝতে পারবে। এখানেও দেখুন আমি কিছু লার্নিং ওয়ার্কশিট প্রোভাইড করেছি। প্রথম ওয়ার্কশিটটাতে এরপরে প্রথম ওয়ার্কশিটেতে আমার লার্নিং ওয়ার্কশিট রয়েছে। আমরা চলে আসছি পরেরটাতে, পরের ওয়ার্কশিটটায়। পরের ওয়ার্কশিটটা হ্যাঁ প্র্যাকটিসিং ওয়ার্কশিট রয়েছে এবং তারপরে আমরা এটাও প্র্যাকটিসিং ওয়ার্কশিট এবং শেষে দেখুন ইভ্যালুয়েটিং ওয়ার্কশিট দেওয়া হয়েছে। এইভাবে তাদের মধ্যে হ্যান্ডস অন অ্যাক্টিভিটি এবং পাশাপাশি ওয়ার্কশিট দিয়ে তাদের যেটা বলছিলাম বারবারই বলছি ফ্যাকচুয়াল নলেজ কনসেপচুয়াল নলেজে যাতে পরিণত হয় সেই ধরনের ক্লাসরুম সিচুয়েশন, ক্লাসরুম অ্যাক্টিভিটি, ক্লাসরুম ট্রানজাকশন আমরা কিন্তু করব। পরের লার্নিং আউটকামটি হলো কনসেপ্ট অফ থিক অ্যান্ড থিন। এই যে থিক থিন বা মোটা পাতলা এই শব্দগুলো ব্যবহার করি কিসের ভিত্তিতে, কোনো একটা বস্তু সেই বস্তুটির বেধ কতটা। এবার বেধ বলতে কি বোঝানো হয় সেটা শিক্ষক কিন্তু হাতে কলমে তাকে বুঝিয়ে দেবেন। একটা মোটা বই নিয়ে তার কোন জায়গাটাকে বেধ বলা হয় আর একটা পাতলা বই নিলে তার কোন জায়গাটুকুকে বেধ বলা হয়। এই যে বেধের তারতম্যে যে একটি বস্তুকে আমরা বলতে পারি যে এটি মোটা আর একটি বস্তুকে বলতে পারি পাতলা, সেটা কিন্তু তিনি হাতে কলমে করিয়ে দেখিয়ে দেবেন। এক্ষেত্রে তিনি দুটো মোটা একটু বড় বেধের বই, একটি পাতলা বেধের বই, একটি মোটা বেধের খাতা, একটি পাতলা বেধের খাতা নিয়ে হাতে কলমে করানোর পরে তিনি কিন্তু তার সামনে সে ওয়ার্কশিট গুলো দেবেন এবং লার্নিং চলাকালীনই যে ধরনের ওয়ার্কশিট তিনি দেবেন সেটাকে বলা হবে লার্নিং ওয়ার্কশিট। লার্নিংটা যখন তিনি বুঝতে পারছেন যে হ্যাঁ সে বিষয় সম্পর্কে ধারণা তার অনেকটা তৈরি হয়েছে, তবুও আরো বিষয়টা সুস্পষ্ট হয়, সেই কারণে তিনি তাদেরকে প্র্যাকটিসিং ওয়ার্কশিট প্রোভাইড করবেন এবং সব শেষে অবশ্যই তিনি দেবেন হচ্ছে ইভ্যালুয়েটিভ ওয়ার্কশিট। পরবর্তী লার্নিং আউটকাম হচ্ছে হেভি অ্যান্ড লাইট। হেভি এবং লাইট অর্থাৎ ভারী হালকা, এটা যে ওজনের প্রি ধারণা প্রি কনসেপ্ট সেটা বোঝানোর জন্য তিনি ক্লাসরুমে কিছু অ্যাক্টিভিটি তৈরি করবেন, লার্নিং অ্যাক্টিভিটি তৈরি করবেন। কি করতে পারেন, তিনি আগে থেকেই দুটো ব্যাগের মধ্যে দু ধরনের ওজনের জিনিস রেখে দেবেন। ধরা যাক একটি ব্যাগের মধ্যে অনেকগুলো বই তিনি রেখে দিয়েছেন এবং তিনি নিজে দেখে নিয়েছেন যে সেটা বেশ ভালোই ওজন তুলতে কষ্ট হতে পারে। আর একটা ব্যাগের মধ্যে তিনি একটা দুটো বই রেখেছেন যেটা সহজে যে কোনো শিক্ষার্থী তার যেরকম সামর্থ্য হোক না কেন, বিভিন্ন সামর্থ্যের শিক্ষার্থীরা থাকেন, তো যে কোনো সামর্থ্যের শিক্ষার্থী কিন্তু সেই ব্যাগটি সহজে তুলে নিতে পারবে। এরপরে তিনি শিক্ষার্থীদের বলবেন তোমরা একটি একটি করে ব্যাগ তোলো। তো দেখা যাবে যে প্রথম ব্যাগটি যেটা তিনি ভারী আগে থেকেই করে রেখেছেন সেটা তুলতে তার খুব কষ্ট হচ্ছে, হয়তো বা কেউ তুলতে পারলেও বেশি ওপরে তুলতে পারছে না, কিন্তু যে ব্যক্তি হালকা সেটা সহজেই তুলে ফেলছে, তার মুখে আনন্দ, মুখে হাসি, এবং তখন তিনি বলবেন এই যে তুমি তুলতে পারছো, এই যে তুমি আনন্দ পাচ্ছ তার কারণ তুমি এই বস্তুটি তুলেছো খুব হালকা তাই তুমি তুলতে পেরেছো, আর যেটা ভারী সেটা তুমি তুলতে পারলে না কারণ সেটাকে কিন্তু নিচের দিকে মনে হচ্ছে যেন কেউ একটা টেনে রাখছে, তাই না? এবং তারাও কিন্তু সেটা অনুভব করবে যে হ্যাঁ একটা টান রয়েছে বলেই আমি ওপর দিকে তুলতে পারছি না, বল প্রয়োগ করেও কিন্তু সেটাকে বেশি তোলা গেল না। এবং এই ধারণাকে আরো একটু স্পষ্ট করবার জন্য তিনি কি করতে পারেন, একই রকম
আকৃতির দুটো গ্লাস, তাতে ভিন্ন পরিমাণে জল দিলেন। একটি গ্লাসে অনেকটাই বেশি জল দিলেন, বেশি উচ্চতার জল দিলেন, আর একটি গ্লাসে কম উচ্চতার জল রাখলেন, এবং ধরা যাক বেশি উচ্চতার যে জলটা রয়েছে অর্থাৎ বেশি পরিমাণে যে জলটা রয়েছে সেটা তার বাঁ হাতে দিলেন, আর ডান হাতে দিলেন কম উচ্চতাযুক্ত জল। এবার বাঁ হাতটা সেই শিক্ষার্থী নিজে অনুভব করবে ক্রমশ নিচের দিকে নেমে যেতে চাইছে, আর ডান হাতটাকে সে সহজে ওপর দিকে তুলতে পারছে। এইখান থেকে তিনি শিক্ষার্থীকে এটা বলবেন, দেখো যে বস্তুটি ভারী হয় না তাকে নিচের দিকে পৃথিবী টানতে থাকে, তাই জন্য তো তার ভারটা বেশি, সেটা বেশি ওজনযুক্ত, এবং যেটা বেশি ওজন যুক্ত বস্তু হয় তাকে আমরা বলি ভারী, আর যেটা কম ওজনযুক্ত বস্তু হয় তাকে আমরা হালকা বলি। এক্ষেত্রে তিনি কিন্তু অবশ্যই ওয়ার্কশিট দিয়ে ধারণা এতটাই তাদের স্পষ্ট হয়ে যাবে যে তাদের পক্ষে কিন্তু আর ভারী বস্তু হালকা বস্তু হাতে কলমে প্র্যাকটিস করতে করতে প্রসিডিউরাল নলেজ, কনসেপচুয়াল নলেজে এমন ভাবে পরিণত হবে যে ছবি দেখে সে বুঝতে পারবে কোনটা ভার এবং কোনটা হালকা, কোনটা ভারী কোনটা হালকা। এবং এখানে যে লার্নিং ওয়ার্কশিটটা রয়েছে সেটা দেখে তারা পরিষ্কার স্পষ্টভাবে বুঝতে পারছে যেটা হালকা সেটা উপর দিকে উঠে গেছে, যেটা ভারী সেটা নিচের দিকে নেমে রয়েছে। লার্নিং ওয়ার্কশিট এই ধরনের প্রোভাইড করবার পরে তিনি প্র্যাকটিসিং ওয়ার্কশিট দিচ্ছেন, এবং তারপরে তিনি অবশ্যই কিছু ইভ্যালুয়েটিং ওয়ার্কশিট তাদের মধ্যে প্রোভাইড করবেন। পরবর্তী বিষয় হচ্ছে আইডেন্টিফাই 3D অবজেক্টস অ্যান্ড বি এবল টু ডিফারেন্সিয়েট বিটুইন 3D অ্যান্ড 2D। আমাদের চতুর্দিকে তো 3D শেপ, ত্রিমাত্রিক জিনিসপত্র ছড়িয়ে রয়েছে। আমরা ত্রিমাত্রিক আকৃতি কিন্তু সব থেকে বেশি দেখি, দ্বিমাত্রিক আকৃতি কিন্তু আমাদের চতুর্দিকে অনেক কম দেখি। তাহলে সেই ত্রিমাত্রিক আকৃতির সঙ্গে যদি আগে পরিচয় ঘটানো যায়, তারপর যদি তাকে বোঝানো যায় যে ত্রিমাত্রিক আকৃতির মধ্যেই রয়ে গেছে কিন্তু দ্বিমাত্রিক আকৃতি, তাহলে তার কাছে বিষয়টা অনেক বেশি আনন্দজনক হবে। কিরকম সেটা? আমাদের চতুর্দিকে যে বিভিন্ন রকমের প্যাকেট কৌটো পাওয়া যায় সবই ত্রিমাত্রিক। ধরা যাক একটি বাক্সকে তিনি তাদের সামনে আনলেন, যেটার আকৃতি হচ্ছে ঘনক। তিনি বললেন, দেখো এটা হচ্ছে ঘনক। এবার এই ঘনকটাকে আমি বসালাম একটা কাগজের উপরে, তার একটি তল কাগজকে স্পর্শ করছে, যে নিজের তলটা কাগজকে স্পর্শ করছে তার চারদিক দিয়ে আমি দেখো পেন চালাচ্ছি। পেন চালিয়ে যেখান থেকে পেনটা শুরু হয়েছিল সেইখান থেকে শুরু হয়ে চারদিক ঘুরে যখন আবার সেই একই জায়গায় এসে পৌঁছচ্ছে, তারপরে আমরা সেই ত্রিমাত্রিক বস্তুটিকে তুলে নিলে যে ছবিটি পাবো সেটি কিন্তু একটি ত্রিমাত্রিক তল। সেই ত্রিমাত্রিক তলের নামটা কি হবে? স্কোয়ার, বর্গক্ষেত্র। এইভাবে ত্রিমাত্রিক থেকে যদি ত্রিমাত্রিক তলে আনা যায় তাহলে বিষয়টা তাদের কাছে অনেক বেশি আকর্ষণীয় হয়। আমি হাতে কলমে আমার এই লার্নিং আউটকাম বলার পরে আপনাদের কাছে সেটা প্রেজেন্ট করব, কিভাবে আমরা করতে চাইছি সেটা আপনারা তখন দেখতে পারবেন। এই ক্ষেত্রেও সব ক্ষেত্রে কিন্তু ওয়ার্কশিট আমরা অবশ্যই দেবো। চতুর্দিকে এখানে কিছু লার্নিং ওয়ার্কশিট আমি দিয়ে দিচ্ছি, শেপে দেখতেই পাচ্ছেন। এর ক্ষেত্রেও কিন্তু প্র্যাকটিসিং এবং ওয়ার্কশিট আর শেষ পর্যন্ত ইভ্যালুয়েটিং ওয়ার্কশিট আমাদের ব্যবহার করতে হবে। আইডেন্টিফাই দ্য নেম অফ কালার। আমরা বিভিন্ন রং কিন্তু ছড়িয়ে রয়েছে সব জায়গাতে। এই যে বিভিন্ন শেপের বস্তুগুলো শিশু দেখেছে, সেগুলো কি কোনোটা রং ছাড়া না, সবকিছুতেই রং রয়েছে, রং মিশে রয়েছে সর্বত্র। কিন্তু সেই রঙের খেলায় শিশুরা মেতে উঠতেও ভালোবাসে। তাহলে এই রঙের সাথে পরিচিতি কিভাবে ঘটানো যেতে পারে? এক্ষেত্রে যদি আমরা একটু ওয়াটার কালার ব্যবহার করি তাহলে বিষয়টা তাদের কাছে অনেক বেশি আকর্ষণীয় হয়। তাকে প্রথমে চিনাতে হবে তিনটি প্রাথমিক কালার, এই লাল, হলুদ এবং নীল, এই তিনটি হচ্ছে প্রাথমিক কালার। এই তিনটি প্রাথমিক কালারকে কিভাবে মিশিয়ে সেকেন্ডারি কালার করা যায় সেই মজাটা তাদের দিতে হবে। এবং যেই লার্নিং আনন্দের মধ্যে দিয়ে হয় সেই লার্নিং সাস্টেনেবল হয়, আমরা এটা সকলেই জানি। হলুদ আর লাল সে যখন ওয়াটার কালারে মেশালো, সে নিজের চোখে দেখতে পেল অরেঞ্জ। বাহ, এতে বেশ মজা। প্রথম তার মনে হবে এটা ম্যাজিক, তারপর মনে হবে ম্যাজিকই হচ্ছে আসলে করা বাস্তব। ম্যাজিকের পেছনে যে বিজ্ঞান লুকিয়ে রয়েছে সেটা কিন্তু সেই ম্যাজিক রঙের খেলা খেলতে খেলতে শিশু বুঝতে পারবে। হলুদ আর নীল মেশালে তৈরি হয় সবুজ। সেই সবুজ কিন্তু সবসময় তৈরি হবে, কোনো ব্যতিক্রম হবে না। সেই সবুজ সে কোথায় দেখতে পাচ্ছে? পাতায় দেখতে পাচ্ছে। সঙ্গে সঙ্গে তার বাস্তব যে লিভিং থিং বা নন লিভিং থিং এ সে রঙগুলো দেখতে পাচ্ছে, সেই রঙের কথাও তাকে বলতে হবে। এরপরে লাল আর নীল
বেশি হচ্ছে পার্পেল, পার্পেল সে কোথায় দেখতে পাচ্ছে, বেগুনে দেখতে পাচ্ছে। এইভাবে রঙের খেলার মধ্যে দিয়ে কিন্তু সে প্রাইমারি কালার থেকে সেকেন্ডারি কালার, শুধু কি তাই, যদি সে সেকেন্ডারি কালার চিনে ফেলতে পারে তাহলে আমাদের টার্সিয়ারি কালার চেনাতেও কোনো অসুবিধা নেই। হলুদ এবং অরেঞ্জ মিলে যে একটা ইয়েলো অরেঞ্জ কালার তৈরি হয়, যেটাকে আমরা অ্যাম্বার কালার বলতে পারি, এবং যেটা শিক্ষাতে ব্যবহার করা হয়ে থাকে। এইভাবে কিন্তু আমরা প্রাইমারি কালার, সেকেন্ডারি কালার এবং টার্সিয়ারি কালার শিশুদেরকে চেনাবো। শুধু চেনাবোই না, সে নিজেই চিনে নেবে রং করতে করতে, রঙের খেলা খেলতে খেলতে। এক্ষেত্রে আমরা অবশ্যই ওয়ার্কশিটটা প্রোভাইড করবো। Explain the concept of equal and unequal with the help of concrete object and picture and apply the same. আমরা যখন বেশি সংখ্যক এবং কম সংখ্যক বস্তুর ধারণা দিয়েছি, তখনই কিন্তু তারপরে যখন আমরা ইকুয়াল আর আনইকুয়ালের ধারণায় আসবো, সেটা খুব একটা অসুবিধার কিছু হবে না। কারণ যখন আমরা বেশি সংখ্যক কম সংখ্যক রেখেছি, দুদিকে দু রকমের বস্তু, তখনই তাকে বলেছি দেখো এখানে বেশি সংখ্যক আছে, এখানে কম সংখ্যক আছে। এবারে কাজটা কিন্তু আমাদের অনেকটা সহজ হয়ে যাবে যখন ইকুয়াল আর আনইকুয়াল বলবো। বেশি সংখ্যক আর কম সংখ্যক অর্থাৎ দুদিকে সমান সংখ্যক বস্তু নেই, শুধুমাত্র আমাদের পরিচয় করে দিতে হবে চিহ্নগুলোর সাথে। তাহলে দুদিকে যদি সমান সংখ্যক বস্তু না থাকে, তাহলে তখন আমরা কি করব? তখন আমরা একটা বিশেষ চিহ্ন ব্যবহার করব। এই চিহ্নটা হচ্ছে অসমান চিহ্ন। আবার দুদিকে যদি সমান সংখ্যক বস্তু থাকে, এবং সেক্ষেত্রে কিন্তু শিক্ষক অবশ্যই তাদের সামনে বস্তু মিলিয়ে মিলিয়ে কাউন্ট করবেন। অর্থাৎ তিনি দেখাবেন যে দেখো এদিকে 1 2 3, আবার এদিকেও রেখেছি 1 2 3, তাহলে দুদিকে সমান সংখ্যক বস্তু রয়েছে। তাহলে মাঝখানে আমরা কি চিহ্ন ব্যবহার করব? সমান চিহ্ন। সমান চিহ্নটা দেখতে কিরকম তিনি দেখিয়ে দেবেন, হাতে কলমে তারাও সেটা আঁকবে বা লিখবে, বা ওই ধরনের কিছু টিএলএ ব্যবহার করে তারা মাঝখানে বসাবে। আবার যখন অসমান সংখ্যক দুদিকে বস্তু রাখবেন, যে এদিকে 1 2 3 4 আর ওদিকে রেখেছি 1 2 3 4 5, তাহলে দুদিকে সমান সংখ্যায় নেই, তাহলে মাঝখানে আমরা কি ধরনের চিহ্ন রাখবো? অসমান চিহ্ন। এবং পাশাপাশি তিনি লার্নিং ওয়ার্কশিট, প্র্যাকটিসিং ওয়ার্কশিট এবং ইভ্যালুয়েটিং ওয়ার্কশিট অবশ্যই প্রোভাইড করবেন। আমি একটু থেমে থেমে যাচ্ছি যাতে আপনারা ওয়ার্কশিট গুলো দেখতে পারেন। পরবর্তী বিষয় হলো determine the relationship between different daily activities with time. এই যে সময় সম্পর্কে একটা ধারণা অর্থাৎ একটা ফ্যাকচুয়াল নলেজ কিন্তু শিক্ষার্থীর থাকে। সে অন্তত সকালবেলা ঘুম থেকে ওঠে, রাত্রে ঘুমোতে যায়, এই দুটো সে বলতে পারে। কিন্তু যেগুলো বলতে সে পারে না, যে এখন কটা বাজে, এখন ঠিক সকালের কোন সময়টা, এগুলো হয়তো তার বলতে কিছু অসুবিধা হয়। সে বিদ্যালয়ে আসার পরে শিক্ষক অবশ্যই তাকে বলবেন সকালের স্কুল হলে সকালের সময়, দুপুরের স্কুল হলে দুপুরের সময়, যে তুমি এখন 7টা এখন তোমার স্কুল শুরু হলো, বা দুপুরের স্কুল হলে এখন 11টা তোমার ক্লাস শুরু হয়ে গেল। এবারে তিনি যেটা করতে পারে সেটা হচ্ছে তিনি একটা ঘড়িতে বিভিন্ন ঘন্টায় অ্যালার্ম সেট করতে পারেন। 12টায় তিনি 11টায় একটা অ্যালার্ম বাজলো, সঙ্গে সঙ্গে তিনি একটা ঘড়ি দেখালেন, সেই ঘড়িতে দেখিয়ে দিলেন যে ছোট কাঁটাটা কোথায় থাকে, বড় কাঁটাটা কোথায় থাকে, ছোট বড় ধারণা, লম্বা বেটের ধারণা তার হয়ে গেছে। এবারে আবার যখন 12টা বাজলো, তখন আবার একটা অ্যালার্ম বাজলো, সেই অ্যালার্মে তিনি দেখালেন যে এই সময় দেখো এখন 12টা বাজে। এইভাবে আবার যখন 1টা বাজে, তখন তিনি আবার অ্যালার্ম বাজলো, সঙ্গে সঙ্গে দেখালেন। এই অ্যালার্মের সাথে ঘড়ির কাঁটাকে তিনি যদি যুক্ত করে দিতে পারেন, তাহলে কিন্তু এমন সময় কোন কাজটা হচ্ছে সেটা সে বলতে পারবে। যেমন সকাল 6টায় হয়তো সে ঘুম থেকে ওঠে, 7টায় হয়তো সে দাঁত মেজে মুখ ধুয়ে পড়তে বসে, 8টার সময় সে একটু খাবার খায়, 9টার সময় সে স্নান করতে যায়, 10টার সময় স্কুলের জন্য প্রস্তুত হয়, 11টায় স্কুলে এসে উপস্থিত হয়, 1টা 1:30টার সময় সে মিড ডে মিল খায় সকলের সঙ্গে, তারপরে সে বাড়ি ফিরে যায়, এবং তারপরে 4টের সময় বন্ধুদের সাথে খেলতে যায়, 6টার সময় পড়তে বসে, 9টার সময় ঘুমিয়ে পড়ে। এরকম বিভিন্ন সময় যদি ছবি দিয়ে একটি ঘড়ি তৈরি করে দেওয়া যায়, তাহলে তার ঘড়ির সম্পর্কে একটা প্রাক ধারণা কিন্তু তার তৈরি হবে, এবং মুখ লকের ধারণাও তার কিছুটা তৈরি হয়ে যাবে। অ্যান্ড সাবস্ট্রাক্ট, এই সময় কিন্তু তারা শুধুমাত্র বস্তুর সাথে বস্তু যোগ করবে বা বস্তু থেকে কোনো বস্তু সরিয়ে দেবে। যখন বেশি কমে ধারণা দেওয়া হয়েছে, যখন সমান অসমানের ধারণা দিয়েছে শিক্ষক, বস্তুর সাথে সাথে 1 2 3 4 সংখ্যাগুলো বলেছেন। এবারে ধরা যাক আইসক্রিম স্টিক তিনি 4টে রেখেছেন, তার সাথে আরো 2টো দিলেন, এবং তিনি গুনে দেখালেন এই দেখো 1 2 3 4 4টে আইসক্রিম স্টিক ছিল, তার সাথে আমি আরো 1টা 2টো আইসক্রিম স্টিক দিলাম, তাহলে আমার
স্ট্রিপ হলো, আমরা আবার গুণিত 1 2 3 4 5 6 অর্থাৎ 4টির সাথে আরো দুটো যোগ হলো। এই যে ঘটনাটা, এই গাণিতিক প্রক্রিয়াটাকে যোগ বলে। সেই শব্দটাও কিন্তু যদি বারবার বলবেন তাহলে তারা বুঝতে পারবে যে বস্তুর সাথে বস্তু যখন একই রকম বস্তু যখন যোগ হচ্ছে তখন সেটা হলো অ্যাড বা অ্যাডিশন বা যোগ প্রক্রিয়া। আবার 6টা বস্তু রয়েছে এখানে। লার্নিং ওয়ার্কশিট আমি এডুকেশনের ক্ষেত্রে যে কোনো বস্তু, একই রকম বস্তু রয়েছে, তার থেকে ওই বস্তু থেকে দুটো তুলে নেওয়া হলো, তাহলে এখন যে কমে গেল, এই কমে যাওয়ার ঘটনাটাকে যে বিয়োগ বলা হয়, এটা তাকে হাতে কলমে বারবার পড়ানোর পরে যদি লার্নিং ওয়ার্কশিট প্রোভাইড করা হয় তাহলে তার কাছে একদম পরিষ্কার, স্পষ্ট, সুন্দর ধারণা অ্যাডিশন সাবট্রাকশন সম্পর্কে হবে। কখনো কিন্তু শিশু যে নাম্বারে লিখতে শিখেছে এমন নয়, সে লিখতে নাও পারতে পারে, সংখ্যা সে নাও লিখতে পারতে পারে, কিন্তু সে এটা বস্তুর সাথে বস্তু যোগ হলে অ্যাডিশন বা যোগ, বস্তু থেকে একই বস্তু কমে গেলে বিয়োগ, এই ধারণায় কিন্তু সে উপনীত হতে পারবে। মেকিং গ্রুপস বাই নাম্বারস, 1 থেকে 9 পর্যন্ত সংখ্যার মধ্যে আমরা দলগত একটা দল তৈরি করা তাদেরকে শেখাবো। আমরা জানি যে দুভাবে কাউন্টিং হয়, একটা লিনিয়ার কাউন্টিং, একটা হচ্ছে ক্লাস্টার কাউন্টিং। পরপর গুণে যাওয়া 1 2 3 4 5 6 7 8। আবার আমরা ক্লাস্টার কাউন্টিং শুধু কি 10-এর দল গঠন করবার সময় প্রথম তৈরি করতে পারি না, তার আগেও তৈরি হয়। সেই ধারণাটাই তাকে দিতে হবে। ধরে নেওয়া যাক দুটি একই রকম বস্তু, এখানে আমি টিপ ব্যবহার করেছি, দুটো টিপ পাশাপাশি রাখা হলো। তাকে বলতে হবে দেখো দুটো টিপ দিয়ে কিন্তু একটা 2-এর দল। আবার যদি 3টে টিপ পাশাপাশি রাখি তাহলে 3টে টিপ দিয়ে একটা 3-এর দল গঠন হলো। আবার যদি 4টে টিপ পাশাপাশি রাখি, 4টে টিপ দিয়ে যেমন একটা দল গঠন হলো, আবার 4টে টিপকে কিন্তু দুটো 2-এর দলেও রাখা যায়, প্রত্যেকটা দলে দুটো দুটো করে। এই যে 4কে দুভাবে রাখা গেল, দুরকম দলে রাখা গেল, সেইটা তাদের হাতে কলমে করালে তারা কিন্তু নিজেরাই এবারে দল গঠন করতে আনন্দ পাবে, উৎসাহের সাথে করবে। 5টা টিপকে একসাথে যেমন 5-এর একটা দল তৈরি করা যায়, আবার দুটো টিপের দল আর 3টে টিপের দলেও তৈরি করা যায়, সেটা তাদেরকে দেখাতে হবে। এভাবে 1 থেকে 9 পর্যন্ত যে সংখ্যা রয়েছে তাদের মধ্যেও যে দল কিভাবে তৈরি হয়, সেই ক্লাস্টার ফরমেশন তাদেরকে শেখাতে হবে, যেটা পরবর্তীকালে 10-এর দল গঠন বা অনেক এটা কিন্তু তাদের ওই গুণ ভাগ এই সমস্ত ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনের ক্ষেত্রে কিন্তু অনেকটা সাহায্য করবে। এই math conception and identify numbers and be able to arrange them sequentially, determining the relationship in term of quantity and symbol. এতক্ষণ তারা সংখ্যার নামগুলো শুনেছে, বিভিন্ন বস্তু শিক্ষক তাদের সামনে লিখেছেন এবং বলেছেন 1 2 3 4। এরপরে শিক্ষক বস্তুর পাশাপাশি কি করবেন, নাম্বার কার্ড বা সংখ্যা কার্ডগুলোকেও তিনি রেখে দেবেন এবং সেইখান থেকে কিন্তু তারা পরিষ্কারভাবে সেই সংখ্যাগুলোকেও চিনতে পারবে। প্রথমে দেখে চিনবে, তারপরে তারা হাতে কলমে সেগুলো লিখবে। এইভাবে কিন্তু তিনি সংখ্যার ধারণা, বস্তুর সাথে সংখ্যার ধারণা দেবেন। দেখুন এক্ষেত্রে আমি 3 ধরনের ওয়ার্কশিট এখানে ব্যবহার করেছি। এইভাবে 1 থেকে 9 সংখ্যাতেও তারা বলতে পারবে, লিখতে পারবে, আর নাম্বারেও তারা বলতে পারবে, লিখতে পারবে। আমরা এবারে একটুখানি চেষ্টা করি আপনাদের হাতে কলমে কয়েকটা কাজ দেখানো। আমরা এসে গেছি হাতে কলমে কাজ দেখানোর জন্য, যেটা আপনাদের আমি বলছিলাম যে ত্রিমাত্রিক বস্তু। আপনারা কি দেখতে পাচ্ছেন আমরা কিছু হাতে কলমে কাজ দেখানোর চেষ্টা করছি? টিএলএম আমরা একটু হাতে কলমে প্রেজেন্টেশন করবার চেষ্টা দেখতে পাচ্ছি না। ওকে ওকে, থ্যাংক ইউ স্যার। দেখুন একটি আয়তঘনক বস্তু আমি A4 কাগজের উপর রেখেছি, যেটা আপনাদের আগে বলছিলাম 3D শেপ থেকে আমরা 2D শেপে যাব। এবারে আয়তঘন বস্তুটির নিচে যে তলটি রয়েছে, এবারে দেখতে পাচ্ছেন আমরা হাতে কলমে কাজ করবার জন্য এসেছি। পিপিটি প্রেজেন্টেশন দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে। ওকে, আমি একটা আয়তঘন বস্তু তাকে রেখেছি।
একটা A4 সাইজের পেপারের উপরে দেখুন যে একেবারে যে নিচের তল, সেই নিচের তলের গা ঘেঁষে আমি পেনটাকে চালিয়ে নিয়ে যাচ্ছি। নিচের তলটা যেরকম রয়েছে, তার যেখান থেকে শুরু করেছিলাম চলতে চলতে আমি সেখানে এসে যখন থামবো, এরপরে আমি সেই বস্তুটিকে তুলে নেব। আয়তঘন বস্তুটিকে, কি ঘন বস্তুটিকে যদি তুলে নিই, দেখুন কি শেপ এগুলো, আয়তক্ষেত্র, রেক্ট্যাঙ্গেল। এরপরে আমি ধরুন একটি ঘন কিউবকে বসালাম একইভাবে তল ধরে। আমি যদি পেন চালাই, তারপরে যখন যেখান থেকে পেন চালনা শুরু হয়েছিল সেখানে এসে যখন পেনটি থেমে যাবে, তারপরে সেই ত্রিমাত্রিক বস্তুটিকে তুলে দিলে দেখুন একটি দ্বিমাত্রিক ছবি পেয়ে যাচ্ছি, যেই শেপের নাম হচ্ছে বর্গক্ষেত্র বা স্কোয়ার। এবং এই কাজটা করতে কিন্তু ভীষণই তারা মজা পাবে, তার কারণ তারা স্কেল ব্যবহার করছে না, ফিতে ব্যবহার করছে না, শুধুমাত্র বস্তুকে বসিয়েই তারা কিন্তু দ্বিমাত্রিক থেকে ত্রিমাত্রিক শেপে পৌঁছে যাচ্ছে। একেবারে আমি এবারে ত্রিমাত্রিক বস্তু এনেছি, একটি কৌটো যার আকৃতি হচ্ছে সিলিন্ডার। এবার তাকে বসিয়ে তার নিচের তলে গা ঘেঁষে আমি পেনটাকে চালিয়ে নিয়ে যাচ্ছি। যেখান থেকে শুরু হয়েছিল সেখানে এসেই থেমে যাচ্ছি। এবার ত্রিমাত্রিক বস্তুটিকে তুলে দিচ্ছি, সিলিন্ডার শেপ। দ্বিমাত্রিক শেপে এসে সে দেখতে পেল সিলিন্ডার শেপ তো আর নেই, একটা নতুন শেপ দ্বিমাত্রিক শেপ পেয়ে গেল, যার নাম বৃত্ত, সার্কেল। এইভাবে করালে, হাতে কলমে কাজ করালে ত্রিমাত্রিক শেপের সাথে দ্বিমাত্রিক শেপের একটা যে সংযোগ, একটা যে সমন্বয়, সে সমন্বয় সাধন করতে পারবে। আর যে বিষয়গুলো আপনাদের বলছিলাম, একটু টিএলএম গুলোর ওপর দিয়ে আমরা ক্যামেরাটাকে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। আপনারা দেখুন এই সমান সংখ্যক, অসমান সংখ্যক, এখানে আমরা চিহ্নটা ব্যবহার করেছি। যখন অসমান রয়েছে তখন এই অসমান চিহ্ন, আর আমরা যদি দুদিকে সমান করে দিতে পারি তখন এইভাবে সমান চিহ্নটা দিয়ে দেবো। আপনাদের দেখাই যে ডেইলি রুটিনের কথা আমরা বলছিলাম, একটি ঘড়ি, এবং সেখানে তার প্রতিদিনের কাজগুলোকে সেট করে দেওয়া হবে। সেইভাবেই প্রতিদিনের কাজটাকে সেট করে দেওয়া হয়েছে। তার পাশাপাশি ও ক্লক, ঘন্টা যখনই বাজছে বা অ্যালার্ম যখনই বাজছে তখনই ঘড়ির কাঁটা ঘুরিয়ে ঘুরিয়ে শিক্ষক তাকে দেখাচ্ছেন, এই দেখো 1টা বাজে, আবার 2টো বাজে, 3টে বাজে, 4টে বাজে। সে হাতে কলমেও সেটা করবে, হাতে কলমে সে করবে। তখনই কিন্তু তার মধ্যে সে ও ক্লকের ধারণা রয়েছে। শুধুই ও ক্লকের ধারণা নয়, এখানে কিন্তু তার প্রতিদিন সে কি কাজ করবে বিভিন্ন ঘন্টায়, তার অভ্যাসের একটা রুটিনও কিন্তু আমরা একই সাথে তৈরি করে দিয়েছি। এখানে দেখুন শেপের একটা টিএলএম রয়েছে, বিভিন্ন শেপ রয়েছে। একদিকে শেপের সাথে ঠিক একই রকম শেপটাকে মিলিয়ে শেপগুলোকে সে চিনবে এবং জানবে। একটা কালার্স রয়েছে, কালার্সের টিএলএম। এবং যেটা বলছিলাম আমরা, যে লেখার ক্ষেত্রে যখন প্রথম সে লেখা শুরু করবে তখন এইভাবে পেন্সিল ব্যবহার করে সে নাম্বারগুলোর উপরে পেন্সিল চালনা করবে। এইভাবে আমাদের যে টিএলএম গ্র্যান্ড এসেছে, আমরা সকলেই জানি, সেখান থেকে এই ধরনের টিএলএম কিনে নিলে কিন্তু প্রি প্রাইমারি ক্লাসে যে সমস্ত লার্নিং আউটকাম সম্পর্কে আমরা আলোচনা করেছি সেই ধারণাগুলো শিশুদের সামনে উপস্থাপন করতে অনেক সুবিধা হবে। এই পর্যন্ত বলি আমার আলোচনা এখানে শেষ করছি। থ্যাংক ইউ। ম্যাডাম একটু প্রশ্ন ছিল। ম্যাডাম বলছি ম্যাডাম শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে, কিন্তু ইকো হচ্ছে। বলছি প্রথমে ওই বড় এবং ছোট ধারণা আর দেওয়ার সময় বিগ অ্যান্ড স্মল এ আপনি বললেন যে এরিয়া, ক্ষেত্রফল দিয়েও সেটা দেওয়া যায়। আমার মনে হচ্ছে সেটা একটু বাচ্চাদের জন্য একটু কঠিন হয়ে যাবে না? ধরুন একটা পেপারই নিলাম যার দৈর্ঘ্যটা অনেক বড়, প্রস্থ ছোট, তাহলে তার এরিয়া একরকম হলো। কিন্তু আরেকটা নিলাম তার দৈর্ঘ্য এবং প্রস্থ প্রায় কাছাকাছি, তাহলে ওকে আমি বোঝাবো কি করে যে এর যার ক্ষেত্রফল বড় তার সে বড়, যার ক্ষেত্রফল ছোট? কারণ সে তো একটা প্রাইমারি বাচ্চা তো সেটা বুঝতে পারবে না। একদমই ঠিক বলেছেন। ক্ষেত্রফল শব্দটা আমরা ব্যবহার
ব্যবহার করব না, কিন্তু দেখবেন বাচ্চা যখন আপনি জিজ্ঞেস করছেন বলো তো কোনটা বড় ছবি কোনটা ছোট ছবি, সে কিন্তু তার একটা ফ্যাকচুয়াল নলেজ আছে, সে কিন্তু বলে দিতেই পারছে যে এটা বড় ছবি এটা ছোট ছবি। তারপরে তার চারপাশে যেটা বড় হবে সেখানে কিন্তু হাত ঘোরাতে সময়টা অনেক বেশি লাগবে। তখন সেটাকে আপনি সময়ের সাথে তুলনা করুন, দেখো যে এই ছবিটার দৈর্ঘ্য প্রস্থ কিছুই আমরা বললাম না, চারপাশ দিয়ে আমি হাতটাকে আঙুলটাকে স্পর্শ করলাম, এটা অনেক বেশি সময় লাগলো। আর এই ছবিটায় দেখো আমি যখন চারপাশ দিয়ে হাত আঙুল চালাচ্ছি তখন কিন্তু একটু কম সময় লাগছে। তাহলে এই ছবিটা একটু বড় ছবি আর এটা ছোট ছবি। যেমন ধরুন এখানে এখানে দুটো ছবি আমরা রেখেছি, এই যে ছবিটা তার পাশ দিয়ে আমি আঙুল চালালাম, এই যে দেখো দেখতে পাচ্ছেন। আবার এই আরেকটা ছবি এর পাশ দিয়ে চালালাম, দেখো এটা কি একটু বেশি সময় লাগছে না? ওর কিন্তু ধারণা আছে, ফ্যাকচুয়াল নলেজ কিন্তু আছে, নেই এমন নয়। ক্ষেত্রফল শব্দটা ব্যবহার করলেন না, আপনি বললেন দেখো এটা একটু বেশি সময় লাগলো, এটা একটু আঙুল চালনা করতে একটু কম সময় লাগলো। এটা না একটু বড় ক্ষেত্রের ছবি, জানো তো, এটা ছোট ক্ষেত্র। হ্যাঁ, ছোট পার্ক বড় পার্ক এইভাবে আর কি। যেটা এবং দেখুন সমস্ত বিদ্যালয়ে কিন্তু বিভিন্ন লেভেলের ছাত্রছাত্রী আছে। আপনার সামনে যে সমস্ত ছাত্রছাত্রী বসে থাকবে তাদের লেভেল বুঝে আপনি শব্দ ব্যবহার করবেন। কিছু কিছু গাণিতিক শব্দ কিন্তু আমরা এখন থেকে দেওয়ার চেষ্টা তাদেরকে করবো। এই জন্য এটা বলা হয়েছে, যদি মনে হয় কঠিন হচ্ছে তাহলে আরেকটু সহজ করে আমরা ভেবে নেবো তো অবশ্যই।